Hello everyone, this is Ana from QDLs and আমি হচ্ছে আপনাদের ইনস্ট্রাক্টর ফর টুডেজ ক্লাস অ্যান্ড আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে রাইটিং টাস্ক 2 এর কিছু কমন ভুলগুলা অ্যান্ড এই ভুলগুলা কমন হলেও এগুলি কিন্তু আমাদের 80% মার্কস কমিয়ে দেয় অ্যান্ড সেটার জন্য কি হয় আমাদের কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরটা ছুটে যায়। আশা করি আপনারা হচ্ছে আমার সাথে এই পুরো ভিডিওটা পর্যন্ত থাকবেন অ্যান্ড পুরো ভিডিওটাতে আমরা কি করব সেগুলো আপনাদেরকে আগেই বলে নিই। আমরা হচ্ছে এই ভুলগুলো আইডেন্টিফাই করব, কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেগুলোও শিখবো অ্যান্ড কিভাবে এগুলো ফিক্স করতে পারবো, তার পাশাপাশি এগুলো আপনারা নিজেরা কিভাবে প্র্যাকটিস করতে পারবেন সব কিছু এই ভিডিওটাতে থাকবে। দিস ইজ গোয়িং টু বি অ্যান অল ইন ওয়ান ভিডিও, সো উইথাউট এনি ফার্দার ডিলেস লেটস গেট টু দ্য ক্লাস অ্যান্ড আশা করি আপনারা ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবেন অ্যান্ড ভালো করে নিজেদের ক্ষেত্রেও সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। সো লেটস গেট টু ইট। আচ্ছা, সো আমাদের টাস্ক 2 এর সবচেয়ে প্রথম মিস্টেকটাই হচ্ছে আমরা বুঝতে পারি না যে আমাদের কাছে কি চাওয়া হচ্ছে, আমাদেরকে কি অ্যাস্ক করা হচ্ছে। ঠিক আছে, দেখেন টাস্ক রেসপন্স হলো টাস্ক 2 এর 25% মার্কস। এখন টাস্ক রেসপন্সটা কি? টাস্ক রেসপন্সটা আপনার কি? টাস্ক রেসপন্স হচ্ছে আপনাকে যে একটা টাস্কে দেওয়া হচ্ছে সেটার উত্তরটা আপনি কি দিচ্ছেন। আপনার কাছে কিন্তু যে কোনো রকমের এসে লিখতে দিবে তারা, তাই না? সো যেই এসেটাই আপনাকে লিখতে দিচ্ছে আপনার তো প্রথমে সেটার একটা রেসপন্স দিতে হবে, একদম ফার্স্ট স্টেপ। ঠিক আছে, ফার্স্টেও একটা রেসপন্স দিতে হবে অ্যান্ড ওভারঅল স্ট্রাকচারটা করতে হবে সেটা অনুযায়ী, এটাতেই কিন্তু আপনার 25% মার্কস। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া এটা। কিন্তু 80% ছাত্ররা কি করতেছে, এখানেই ফেল করতেছে। প্রশ্ন না বোঝা একটা প্রবলেম, আইডিয়া ডেভেলপ না করা আরেকটা প্রবলেম, অ্যান্ড অফ টপিক লেখা। এইগুলোর জন্য আমাদের মেইনলি প্রবলেমটা কি হয় যে এগুলোতে আমাদের মার্কস কমে যায়। আমরা যত সুন্দর করে ভিতরে লিখতে পারি, আমরা যত সুন্দর করে কঠিন কঠিন শব্দ, কমপ্লিকেটেড স্ট্রাকচার্স যত গুছায় লেখি, যদি আমাদের ইনিশিয়াল রেসপন্সটাই যদি প্রপারলি ঠিক না থাকে, আমাদের কাছে কি চাওয়া হচ্ছে আমরা যদি সেটাই না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা যত সুন্দর করে গুছিয়ে উত্তর দেই না কেন, কোনো লাভ হবে না। আচ্ছা, আমি আপনাদেরকে যেটা শিখাতে চাচ্ছি এবং যেভাবে শিখাবো এটা সবসময় মাথায় রাখবেন। এই জিনিসটা হচ্ছে একটা রুল অফ থাম্বের মতো, এটা লাইফের ক্ষেত্রেও সব ক্ষেত্রে কাজে লাগবে অ্যান্ড স্পেশালি আজকে যে আমরা রাইটিংয়ের যে জিনিসগুলো শিখবো এটার ক্ষেত্রেও কাজে লাগবে। একটু রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করেন জিনিসটাকে। রুল অফ থামটা কি, যখনই নতুন কিছু শিখবেন সেটাকে একটু নিজের রিয়েল লাইফের সাথে একটু কম্পেয়ার করে নেবেন। আর আইএলসের যে এক্সামটা সেটা আমাদের আছেই বা কেন, দেখেন আমরা আইএলস দিচ্ছি সো দ্যাট আমরা বাহিরে গিয়ে প্রপারলি ফাংশন করতে পারি। আমাদের পারপোজটা কি? আজ ধর আমরা অ্যাব্রড যেতে চাচ্ছি, আমরা একটা ফরেন কান্ট্রিতে যেতে চাচ্ছি, আমরা একটা নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে চাচ্ছি, তাই না? সো সেখানে গিয়ে যদি আমরা প্রপারলি ফাংশন না করতে পারি, ইংলিশে কথাই না বলতে পারি, ইংলিশে লেখালেখি করতে না পারি, তাহলে তো ইটস পয়েন্টলেস, আমরা ওইখানে গিয়ে প্রপারলি সাস্টেইনই করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আইএলসটা দিচ্ছি, তাই না? এখন দেখেন আপনাকে আইএলসে কী করা হচ্ছে, রিডিং পার্ট বলেন আপনাকে প্রশ্ন করা হচ্ছে, স্পিকিং পার্ট বলেন আপনাকে প্রশ্নই করা হচ্ছে, খালি প্রশ্নই করবে আপনাকে। রিটেন পার্টেও কি আপনাকে প্রশ্নই কিন্তু করা হচ্ছে। আপনাকে যে একটা এসে বলতেছে, এসে লিখতে দিচ্ছে, সেখানে আপনাকে প্রশ্ন করছে না তারা যে আপনার অপিনিয়ন কি বলেন তো ভাই, হোয়াটস ইউর অপিনিয়ন অন দিস। এই যে আপনাকে যে প্রশ্ন করছে না তারা, এই প্রশ্নগুলারই তো উত্তর দিবেন আপনি। এখন একটা প্রশ্নের উত্তর দিতে হলে সবার আগে কি করতে হয়, নর্মাল লাইফের কথাই ভাবেন। আপনাকে কেউ কিছু প্রশ্ন করেছে, আপনি কি না বুঝে উত্তর দিয়ে দিবেন প্রশ্নের? অবশ্যই না, আপনি তো প্রশ্নটা বুঝে তার উত্তর দিবেন, তাই না? অ্যান্ড আইএলসের ক্ষেত্রে এই যে টাস্ক 2টা, এই টাস্ক 2টাও তো আপনাকে একটা প্রশ্ন করা হচ্ছে, আপনি প্রশ্নটার উত্তর দিবেন, একটু বড় করে দিবেন অবশ্যই। আপনাদেরকে 250 to 80 ওয়ার্ডসের মধ্যে অ্যান্সারটা দিতে হবে। অ্যান্সারটা তো আপনি দিবেন বড় করে, কিন্তু আপনার ইনিশিয়ালি মেইন কনসেপ্টটা কি, আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন। সো প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের কি করতে হবে, আমাদের প্রশ্ন বুঝতে হবে সবার আগে উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট উই আর অ্যাস্কড টু ডু। আমাদেরকে কি জিজ্ঞেস করা হয়েছে, আমাদেরকে কি করতে বলা হয়েছে সেটা আমাদের বুঝতে হবে, তাই না? দেখেন, আর এই ছোট ছোট ভুলগুলো যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমাদের কি ব্যান্ড স্কোর জাম্প করবে, কত থেকে কততে জাম্প করবে। দেখেন, অ্যান্ড ট্রাস্ট মি অন দিস ওয়ান গাইজ, আমি যেটা বলছি এটা একদম ভেরিফাইড কথাবার্তা। দেখেন 6 থেকে 7.5 প্লাসে জাম্প করবে, বিকজ এটা এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর আমরা এটাকে ওভারলুক করে যাই, বুঝছেন? আমাদের কাছে কি চাওয়া হচ্ছে সেটাই আমরা বুঝতে পারি না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই জিনিসগুলো যদি শিখে যেতে পারি, আমাদের কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরও আমরা পেতে পারবো, আর তাছাড়া আমাদের ভুলগুলোও কমে আসবে। ঠিক আছে, সো এভরিওয়ান জাস্ট আপনাদের নোটবুকসগুলো একটু রেডি রাখেন, মানে ছোট ছোট নোটস, এমন না যে আপনাদেরকে অনেক কিছু লেখাবো, দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। আপনারা জাস্ট নিজের মতো করে নোটস নিতে পারেন, আর না তা না হলে ব্রেইনের মধ্যে নোটস নেবেন, ইটস আপ টু ইউ গাইজ, বাট ফলো থ্রু করেন, ইট উইল বি ভেরি হেল্পফুল আপনাদের জন্য। দেখেন, আচ্ছা প্রথম ভুলটা দেখেন, এই যে প্রশ্নটা আসলে কি চাচ্ছে তাই না বোঝা,
তাই না বুঝে। এই যে এটা নিয়ে কিন্তু আপনাদেরকে এতক্ষণ বললাম যে আমাদের কাছে কোয়েশ্চেন কি করা হচ্ছে, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট উই আর বিং আস্কড টু ডু। আমাদেরকে কি চাওয়া হচ্ছে আমাদের কাছে? দেখেন টাস্ক 2 এর 4টা কোয়েশ্চেন টাইপ আছে, ঠিক আছে? টাস্ক 2 এর কি 4 রকমের কোয়েশ্চেন টাইপ হয়। দেখেন, অপিনিয়ন, ডিসকাশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম, সলিউশন। আচ্ছা, আমি একটু প্রত্যেকটা ছোট ছোট করে আপনাদেরকে যদি বলি, দেখেন প্রত্যেকটা একটু বুঝিয়ে দিই, বিকজ আমি বারবার এটার উপর আই ক্যান নট স্ট্রেস এনাফ হাউ ইম্পর্টেন্ট দিস ইজ, যে কোয়েশ্চেন বুঝতে হবে, কোয়েশ্চেনটা বুঝা। দেখেন, আচ্ছা, অপিনিয়ন, আমাদের কাছে যখন কোনো অপিনিয়ন চাওয়া হবে আমরা কি আমাদের মতামত দিব, ঠিক আছে? আমাদেরকে কোনো একটা টপিক দিয়ে দিবে, সেটার উপর আমাদের অপিনিয়ন জিজ্ঞেস করবে, আচ্ছা ঠিক আছে। এরপর আরেকটা কি ডিসকাশন, আমাদেরকে ডিসকাস করতে বলবে, আমাদেরকে দুইটা পয়েন্ট দিয়ে দিবে। ধরেন ফর এক্সাম্পল একটা পয়েন্ট কি, ধরেন কোয়েশ্চেনটা এরকম দিল যে সাম পিপল থিঙ্ক দ্যাট ট্রাভেলিং ইন কার্স ইজ বেটার দেন ট্রাভেলিং অন পাবলিক ট্রান্সপোর্ট। সো আপনার এটার প্রতি ডিসকাস করতে হবে। কি ডিসকাস করবেন? যে গাড়িতে ট্রাভেল করা বেটার নাকি পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করা বেটার, এটা আপনার ডিসকাশন, আপনি দুইটাই ডিসকাস করবেন। সো দিজ আর দ্য ডিসকাশন কোয়েশ্চেন্স। আচ্ছা, এরপর কি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, আপনাকে কোনো একটা জিনিসের কম্প্যারিজন করতে হবে, সেটার প্রোস কি, সেটার কনস কি, সেটার অ্যাডভান্টেজ কি, সেটার ডিসঅ্যাডভান্টেজ কি, আপনার কাছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। আর এরপর কি প্রবলেম, সলিউশন, আপনাকে একটা প্রবলেম দিয়ে দিবে, তারা একটা প্রবলেম দিয়ে দিবে। আমরা মনে করতে পারি আইএলটিএস এক্সামটাই তো একটা প্রবলেম, তাই না? এই যে দেখেন, আমি আপনাদের প্রবলেমের সলিউশন করতেছি। আপনাদের প্রবলেম কি? রাইটিং টাস্ক 2, তাই এই ভিডিওটা দেখছেন অবশ্যই। আর আমি কি দিচ্ছি আপনাদেরকে সলিউশন দিচ্ছি। আপনাদেরও রিটেন টাস্ক 2তে আপনাদের জাস্ট এটাই করতে হবে, আপনাদেরকে তারা একটা প্রবলেম দিয়ে দিবে, আপনি সেটার সলিউশনটা সুন্দর করে দিবেন, ঠিক আছে? সো দিজ আর দ্য মেইন কোয়েশ্চেন টাইপস। এগুলো হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন টাইপস, ঠিক আছে? অপিনিয়ন, ডিসকাশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, দেন প্রবলেম, সলিউশন, ঠিক আছে? এই টাইপের বাহিরে আপনাদের টাস্ক 2তে কোয়েশ্চেন আসবে না। এটাই হচ্ছে 4টা প্রাইমারি টাইপ। আপনাদেরকে এই টাইপগুলোর মধ্যে থেকে কিছু না কিছু আপনাদেরকে দিয়ে দিবে, এরকমই কোয়েশ্চেন হবে। সো মাথা বেশি ঘামাবেন না, জাস্ট স্ট্রাকচারগুলো মনে রাখবেন প্রত্যেকটার জন্য, ঠিক আছে? আর কোয়েশ্চেনগুলো বুঝবেন যে আপনার কাছে কী চাচ্ছে। অপিনিয়ন টাইপগুলোতে আপনার কাছে কী চাচ্ছে, আপনার মতামত চাচ্ছে, আপনার অপিনিয়নকে আপনি কি অ্যাগ্রি করেন নাকি আপনি ডিসএগ্রি করেন। যেটাই আপনি অ্যাগ্রি করবেন সেটা এমনভাবে লিখতে হবে যেন আপনার লেখাটা যে পড়ছে সেও অ্যাগ্রি করে। এই জিনিসটা খুবই ক্রুশাল। আমি পুরো ক্লাসটা ফলো থ্রু করার আগে আমি আপনাদেরকে একটা জেনারেল অ্যাডভাইস দিয়ে নিই। রিটেন পার্টটার জন্য একটা জেনারেল অ্যাডভাইস কি, যে আপনারা যখনই এসে লিখবেন এটাকে পারসুয়েসিভ করার ট্রাই করবেন। আচ্ছা, পারসুয়েসিভ করা বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? আচ্ছা, পারসুয়েসিভ করা বলতে বোঝাতে চাচ্ছি যে সাপোজ এই যে অপিনিয়ন এসে, ধরে নেন আপনি একটা অপিনিয়ন এসে লিখছেন, আপনার অপিনিয়ন চেয়েছে যে আপনি কি অ্যাগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন। এখন ধরেন আপনি অ্যাগ্রি করেন, আপনার এসেটা এমনভাবে লিখতে হবে যেন যে এসেটা পড়বে সেও অ্যাগ্রি করবে আপনার সাথে, বলবে যে আরে ভাই কি লেখাটা লিখছে। এখন দেখেন, আমরা একটু গুছাই জিনিসটাকে। গুছাই কিভাবে? দেখেন, আপনি যখন কাউকে একটা জিনিস বুঝাবেন, সাপোজ আপনি কাউকে একটা জিনিস বুঝাবেন, সেই জিনিসটা বুঝানোর সময় আপনি তাকে এমনভাবে বুঝাবেন না, এমন বুঝ দিবেন না যে সেও আপনার অপিনিয়নের সাথে মিলায় কথা বলে। যে আপনি কোনো কিছুতে হ্যাঁ বললে তাকে এমনভাবে জিনিসটা বুঝাইতে হবে সেও যেন হ্যাঁ বলে, তাই না? আপনিও তো এটা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। সো আপনার কাছে যখন অপিনিয়ন টাইপের এসে চাবে, তখন আপনার অপিনিয়নটা যে অ্যাগ্রি করছেন আপনি অপিনিয়নে, আপনার অপিনিয়নটা এমন রাখতে হবে যেন আপনি এসেটা সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। আর এমনভাবে সাজিয়ে নেবেন যেন যে এসেটা পড়ছে সেও যেন আপনার এটার সাথে পুরোপুরি অ্যাগ্রি করে ফেলে, ঠিক আছে? সো দ্যাটস দ্য রুল অফ থাম্ব এই ক্ষেত্রে। সেটা অপিনিয়ন এসে হোক, সেটা অ্যাডভান্টেজ হোক, সেটা প্রবলেম সলিউশন হোক, সব ক্ষেত্রে এই জিনিসটা ফলো করবেন। ধরেন আপনি একটা প্রবলেমের সলিউশন দিচ্ছেন, তাই না? আপনার কাছে একটা প্রবলেম অ্যাড্রেস করা হয়েছে কোয়েশ্চেনে, আপনি সেটার সলিউশনটা লিখতে যাচ্ছেন। এখন সলিউশনটা যে আপনি লিখবেন, আপনার এমনভাবে গুছায় লিখতে হবে সলিউশনটা, সেই সলিউশনটা যেটাই হোক, সলিউশন ডাজন্ট ম্যাটার, দ্য ওয়ে ইউ প্রেজেন্ট দ্য সলিউশন ম্যাটার্স। আপনি কারো কাছে একটা আইডিয়া পিচ করবেন, আপনি আইডিয়াটা কিভাবে বলতেছেন সেটা ম্যাটার করে। অ্যান্ড রিটেনের ক্ষেত্রেও এটা খুবই ম্যাটার করে। আপনার কিন্তু তারা সলিউশনটা কি, আপনি কি ভালো সলিউশন দিচ্ছেন নাকি খারাপ, সেটা তারা দেখবেন না, আপনি সলিউশনটাকে কতটুকু বুঝাতে পারছেন তাদের কাছে, দে আর লুকিং ফর দ্যাট। আপনি সলিউশনটাকে এমনভাবে লিখতে হবে যেন আপনার সলিউশনটাকে তারাও সলিউশন মনে করে, সো দ্যাট এখানে আপনার কোনো এমন কিছু না থাকে যেটাতে তারা
অন্য মত দিতে পারবে। সো ইউ হ্যাভ টু রাইট ইট ইন আ ভেরি পারসুয়েসিভ ওয়ে। আপনার এমনভাবে লিখতে হবে যেন আপনি অ্যাগ্রি করলে সবাই আপনার সাথে অ্যাগ্রি করে। আপনি একটা সলিউশন দিচ্ছেন, সবাই যেন সেই জিনিসটাকেই সলিউশন মনে করে। সো দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু এইম ফর, ঠিক আছে? এটা রিটেনের একটা জেনারেল রুল, এটা সবসময় মাথায় রাখবেন যে পারসুয়েসিভলি লিখলে সেই জিনিসটা খুবই ভালো হয়। আচ্ছা দেখেন, এখন পারসুয়েসিভলি লেখার মধ্যে যে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই শুধু পারসুয়েসিভ করে লিখলেই হবে, পারসুয়েশন দিয়ে লিখলেই হবে, আমার ভালো ভোকাবুলারি লাগবে না, আমার সুন্দর স্ট্রাকচার লাগবে না। অবশ্যই লাগবে। এখন আমি বুঝাই যে পারসুয়েশনের মধ্যে এগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে? দেখেন, পারসুয়েসিভলি যখন কাউকে কিছু বলতে যাবেন, একটু কনভারসেশনের দিকে আসি। ধরেন কাউকে একটা জিনিস বুঝাচ্ছেন আপনি, সে তাকে যত ভালোভাবে বুঝাতে পারবেন তাহলে সে ততই আপনার সাথে অ্যাগ্রি করবেন না? অবশ্যই করবে, তাই না? সো একটা মানুষকে যখন আপনি ভালো করে বুঝাতে যাবেন, তাকে আপনি কিভাবে বুঝাবেন? যত সুন্দর করে কথা বলে বোঝানো যায়, যত সুন্দর সুন্দর ওয়ার্ডস ইউজ করে বোঝানো যায়, তাই না? এখন আইএলসের ভাষায় যদি আসি আমরা এখানে, এটা তো রিয়েল লাইফের ব্যাপারে বললাম। এবার আমরা যদি আইএলসের ভাষায় ব্যাক করি, আইএলসের ভাষায় যদি ব্যাক করি তাহলে কিন্তু কি দেখবেন? রিটেন পার্টে আপনি পারসুয়েসিভলি লিখতে গেলে কিভাবে লিখতে হবে, এই যে রিয়েল লাইফে আমরা কি করতাম, সুন্দর সুন্দর করে কথা বলতাম, এটা আইএলসের ভাষায় কি সুন্দর সুন্দর স্ট্রাকচারে সেন্টেন্সগুলো লেখা, তাই না? তারপরে এই যে তাদেরকে ভালো ভালো ওয়ার্ডস, মার্জিতভাবে কথা বলা, সুন্দর সুন্দর ওয়ার্ডস ইউজ করা, এগুলো কি আমাদের এই যে আইএলসের ভোকাবুলারি। দেখছেন কিভাবে এই যে পারসুয়েশনটাকে আমরা আইএলসের ভাষায় ট্রান্সলেট করে নিতে পারবো? এইটা যদি ফলো করেন, দিস ইজ দ্য জেনারেল রুল। এটা একদম ধরেন একটা বেসিক প্রিন্সিপাল। এটা যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনারা ফলো করবেন, যে টাইপেরই দেখ, এমনভাবে লিখবেন যেন আপনি যেটা লিখছেন আপনার সাথে যেন সবাই অ্যাগ্রি করে ফেলে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল কোয়েশ্চেন দেখি, এরপর আমরা হচ্ছে এক্সাম্পল কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা কীভাবে দিতে পারবো ভালো করে সেটাও দেখবো। আচ্ছা দেখেন, some people think that the best way to increase road safety is to increase the minimum legal age for driving cars or riding motorbikes. To what extent do you agree or disagree? দেখেন এখানে কি বলছে, যে কিছু মানুষ মনে করে যে রোড সেফটি বাড়ানোর বেস্ট উপায়টা হচ্ছে যে ড্রাইভিং লিগাল এজটা বাড়ায় দেওয়া, ড্রাইভিং কার্স বা বাইক চালানোর জন্য যে লিগাল বয়স সীমাটা সেটা বাড়িয়ে দেওয়া। এখন আপনি কতটুকু অ্যাগ্রি বা ডিসএগ্রি করেন, ঠিক আছে? এই যে এখন একটা ভুল উত্তর দেখেন, ফার্স্টে এই ভুল উত্তরটা দেখে, কারণ আমরা শুরুতে কি বলেছি আজকের ক্লাসটা কি হবে, আমরা জিনিসগুলোকে আইডেন্টিফাই করাও শিখবো, কিভাবে আমরা ভুল অ্যান্সারগুলোকে দেখতে পারি। সবসময় মনে রাখবেন, আপনি ভুলগুলো যখন চিনতে পারবেন তখনই ভুলগুলোকে সংশোধন করতে পারবেন, তাই না? দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু লার্ন সামথিং। ফার্স্টে ভুলগুলোকে আইডেন্টিফাই করেন। আচ্ছা দেখেন এখানে ভুল উত্তরটা কি, আই এগ্রি রোড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং, ইয়াং পিপল আর ইরেসপন্সিবল। দেখেন এখানে খুবই শর্টে বলা, কোনো কানেক্টরস ইউজ করা হয়নি, অ্যান্ড আপনার কাছে কিন্তু আপনি যে অ্যাগ্রি ডিসএগ্রি করছেন সেটার কোনো রেসপন্সই নেই। আপনার ফার্স্টে ইনিশিয়ালি কি করতে হবে দেখেন, টাস্ক রেসপন্স। আপনার কিন্তু দেখেন কোয়েশ্চেনটা দেখেন একটু, কোয়েশ্চেনটাতে কি বলতেছে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই। আপনাদের কোয়েশ্চেনটাতে এখানে কি বলতেছে দেখেন, যে সাম পিপল থিঙ্ক দ্য বেস্ট ওয়ে টু ইনক্রিজ রোড সেফটি ইজ টু ইনক্রিজ দ্য মিনিমাম লিগাল এজ ফর ড্রাইভিং কার্স আর রাইডিং মোটর বাইকস। এই যে আপনাকে যে একটা কোয়েশ্চেন দিয়ে দিছে, আপনার কিন্তু এইটা অনুসারে অ্যান্সারটা দিতে হবে, এইটা অনুসারে অ্যান্সারটা দিতে হবে। শুধু লাইন লাইন করে লিখে দিলে হবে না, আপনার সুন্দর স্ট্রাকচারে লিখতে হবে। ওয়ান্স এগেন আমরা কি বলেছি, আমরা পারসুয়েসিভ ওয়েতে লিখতে চাই। পারসুয়েসিভ ওয়েতে লেখার মাধুর্যটা কি, এখানে আমাদের কি কি মেনটেন করতে হবে? গুড স্ট্রাকচার মেনটেন করতে হবে, গুড স্ট্রাকচার মেনটেন করতে হবে, তারপর আমাদের কি সুন্দর ওয়ার্ডস ইউজ করতে হবে, তাই না? এই জিনিসগুলো তো আমাদের ফলো থ্রু করতে হবে। সো দেখেন এখানে ভুল উত্তরটা কি, আই অ্যাগ্রি দিয়ে দিচ্ছে। আই অ্যাগ্রি কিসের সাথে, কিসের সাথে অ্যাগ্রি করতেছেন আপনি, এটা কিন্তু আগে লেখা দরকার। আগে সুন্দর করে জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে, যে এখানে আপনি যে রোড অ্যাক্সিডেন্টস কমানোর ওয়েটা বের করতে চাচ্ছেন সেটার জন্য তো আপনার আগে একটু লিখে নিতে হবে জিনিসটা, আগে সুন্দর করে লিখে নিতে হবে, কারণ তাহলে তো গুছানো হবে ব্যাপারটা, স্ট্রাকচার্ড হবে, ওয়েল স্ট্রাকচার্ড ওয়েতে আপনি লিখতে পারবেন তাহলে, ঠিক আছে? তারপর দেখেন একটা সেন্টেন্সের পর কোনো কানেক্টরস নেই, এখানে কোনো কানেক্টরস নেই, এখানে মিডলে কোনো কানেক্টরস নেই। কানেক্টরস না থাকলে কি দেখেন এই জিনিসটা যদি রিয়েল লাইফে আপনি দেখেন, ধরেন আমি বলতেছি আই অ্যাগ্রি রোড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং, ইয়াং পিপল আর ইরেসপন্সিবল, কেমন শোনাচ্ছে দেখেন? কোনো কানেক্টরস নেই, কোনো মাধুর্যতা নেই, কোনো সুন্দরভাবে বলা নেই। এখানে কি আমার পারসুয়েশনটা মেনটেন হচ্ছে? হচ্ছে না, একদমই হচ্ছে না। সো দেখেন এই ভুলগুলোর কারণে কিন্তু আমাদের মার্কস কমে যায়। আমরা মনে করি কি আমাদের কাছে যা চাচ্ছে তার আমি উত্তর তো দিচ্ছি, তার উত্তর তো আমি দিয়ে দিলাম, তাহলে আমার মার্কস কেন গেল? আপনার তো উত্তরটা সুন্দরভাবে দিতে হবে। দেখেন
কিভাবে কি করবেন কিচ্ছু বলেন নাই। এই যে আপনি অ্যাগ্রি করতেছেন, আপনি কিসের সাথে অ্যাগ্রি করতেছেন যে মিনিমাম লিগ্যাল এজটা বাড়ায় দিবেন, ঠিক আছে? কিভাবে বাড়াবেন সেটাই নাই আপনার এখানে। আপনি কি তাহলে প্রশ্নের উত্তরটা দিয়েছেন ঠিক মতো? প্রশ্নের উত্তরটাই কি দিতে পেরেছেন? শুরুতেই ভুল হয়ে গেল না একটা, যে আপনার কাছে যে কোয়েশ্চেনটা অ্যাস্ক করা হয়েছে সেটার উত্তরই আপনাদের নেই, আপনি শুধু অ্যাগ্রি করে দিয়েছেন। কিভাবে বাড়াবেন সেটার উপর আপনি বলেননি জিনিসটা। দেখেন এটা আপনি কিভাবে ঠিক করতে পারবেন। লেটস গো ওভার হাউ টু ফিক্স আওয়ার প্রবলেম, ঠিক আছে? কিওয়ার্ডস হাইলাইট করুন। আচ্ছা, আমি শুরু থেকে আপনাদেরকে দেখাই যে কিওয়ার্ডস যে হাইলাইট করবেন। আচ্ছা, এই যে এখানে কিওয়ার্ডসগুলো কি, বেস্ট ওয়ে, আচ্ছা, মিনিমাম এজ, তারপর কি অ্যাগ্রি ডিসএগ্রি, এগুলো মাথায় রাখবেন। এগুলো থেকে আপনারা বুঝতে পারবেন কি যে আপনার অ্যান্সারটা কীভাবে সাজাতে হবে বা আপনাদের কাছে মেইনলি কি চাওয়া হচ্ছে, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। দেখেন, কোয়েশ্চেন টাইপ আইডেন্টিফাই, এটা হচ্ছে আপনার কি অপিনিয়ন এসে। অপিনিয়ন এসেটা কীভাবে বুঝলেন? এই যে যখন আপনি দেখলেন অ্যাগ্রি বা ডিসএগ্রি, এখানে আপনার মতামত চেয়েছে না, অপিনিয়ন চেয়েছে না যে আপনি কি অ্যাগ্রি করছেন নাকি আপনি ডিসএগ্রি করছেন, আপনার অপিনিয়ন কি এখানে চেয়েছে তারা? অবশ্যই চেয়েছে। আমরা কোয়েশ্চেনটার দিকে যদি একটু তাকাই, ইফ উই লুক অ্যাট দ্য কোয়েশ্চেন ফর আ বিট, আমরা যদি একটু কোয়েশ্চেনটার দিকে তাকাই তাহলেই কিন্তু আমরা ক্যাচ করতে পারবো যে আমাদের কাছে কি চাওয়া হচ্ছে। সো অ্যান্সার দেওয়ার আগেই মাথা ঘামাবেন না যে ভাই টাইম নাই, তাড়াতাড়ি লিখতে হবে, আই নিড টু ডু দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল। কোয়েশ্চেন মানে পাওয়ার সাথে সাথে একদম একদম কি বলবো, তীরের গতিতে লেখা শুরু করে দিচ্ছেন, এটা করা যাবে না। একটু সময় নেন, একটু সময় নিয়ে 5টা মিনিট লাগলে 2 থেকে 5 মিনিট কোয়েশ্চেনটা পড়ুন, কোয়েশ্চেনটা নিয়ে ভাবুন কীভাবে স্ট্রাকচার করবেন, আপনি কি অ্যাগ্রি করছেন নাকি ডিসঅ্যাগ্রি করছেন, ফার্স্ট প্যারাতে কী লিখবেন, সেকেন্ড প্যারাতে কী লিখবেন, এন্ডিং প্যারাটা কীভাবে এন্ডিংটা সুন্দর করে দিবেন। এই জিনিসটা মাথায় গুছানোর জন্য যদি আপনি লেখা শুরু করার আগে 5টা মিনিট সময় দেন, সেটা আপনার আদারওয়াইজ 10 থেকে 20 মিনিট সময় সেভ করবে। কিভাবে বলি আপনাদেরকে, যখন আপনি এগুলো না ভেবে উইথাউট থিঙ্কিং ইট থ্রু, আপনি যখন কোয়েশ্চেনের শুরুতে এগুলো না ভেবে যখন কোয়েশ্চেনে জাম্প করবেন, যখন আপনি জাম্প করে লেখা শুরু করে দিবেন, তখন আপনার কি হবে, লেখার মাঝখানে এগুলো ভাবতে হবে। লেখার মাঝখানে আপনি থেমে থেমে ভাববেন, আচ্ছা প্যারাগ্রাফ 1 শেষ হয়েছে, আচ্ছা এবার ভাবি ভাই প্যারাগ্রাফ 2তে কী লিখবো, আচ্ছা কী করা যায়, ও আচ্ছা এটা এভাবে লিখি, না ভুল হইতেছে না, মাথায় কাজ করতেছে না, হ্যাঁ প্রেশারেও পড়ে যাচ্ছি, টাইমও বেশি নেই। এই যে মানে ভাবতে 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 তখন আপনার কি হয়, আপনি শুরুতে 5 মিনিট বাঁচাইতে গিয়ে আপনি পরে কি 15 মিনিট লস করতেছেন, 15 মিনিটস লস করতেছেন। এটা করা যাবে না। সো যখন আগে কোয়েশ্চেন পেপারটা পাবেন বা যখন কোয়েশ্চেনটা দেখবেন, এখন তো মোস্টলি কম্পিউটার বেসড আইএলস, সো আপনাদের মোস্ট প্রবলি স্ক্রিনেই দেখতে হবে, এখন পার্থক্য কিন্তু নেই, ঠিক আছে? সো যখন প্রশ্নটা দেখবেন একটু সময় নেন, এটা কিন্তু রেস না, এটা কিন্তু আপনার দৌড়াতে হবে না, আপনি একটু সময় নিয়ে বুঝে নেন, কোয়েশ্চেনটা সুন্দর করে বুঝে নিলে আপনার জন্য ভালো হবে অ্যান্ড অনেক টাইম সেভ আপ হবে, ঠিক আছে? ফার্স্টে 5 মিনিট সময় নিলে আপনার কিন্তু 15 মিনিট বেঁচে যাবে। সো এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, থিসিস স্টেটমেন্ট লেখুন। থিসিস স্টেটমেন্টটা কি? থিসিস স্টেটমেন্টটা হচ্ছে ইনিশিয়ালি একটা ইন্ট্রোডাক্টরি। আচ্ছা, আপনি যে অ্যাগ্রি করেন সেটাকে সুন্দরভাবে লিখবেন যে আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ দিস বিকজ দিয়ে আপনি একটা কারণ বলবেন। এখন আমাদের কোয়েশ্চেনটা কী ছিল, আমরা একটু তাকাই কোয়েশ্চেনটার দিকে। আমাদের কোয়েশ্চেনটা ছিল কি, যে আমাদের সেফ ড্রাইভিং কিভাবে করা যায়, রোড অ্যাক্সিডেন্টস কিভাবে কমানো যায়, যে ড্রাইভিং কার্স অর মোটর বাইকস, ঠিক আছে, বাইক এবং গাড়ি চালানোর লিগাল এজটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমাদের কি অ্যাক্সিডেন্টস কমাতে পারবো, তাই না? সো সেটা আপনি লিখবেন যে আপনি কেন মনে করেন যে লিগাল এজটা বাড়ালে অ্যাক্সিডেন্ট কমবে, কেন মনে করেন। আপনি হয়তো রিজনটা এভাবে দিতে পারেন যে যখন একটা বয়স বেড়ে যায় তখন ম্যাচুরিটি বেশি আসে, মানুষ রোড সেফটি নিয়ে বেশি বুঝে তখন। এই যে এভাবে আপনি সুন্দর করে গুছিয়ে বলবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন সঠিক স্ট্রাকচারটা কি, ব্যান্ড 7+ স্ট্রাকচার। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে এত সিম্পল জিনিসগুলো কিভাবে আমাদের ব্যান্ড স্কোর বাড়ায় দিবে। আসলে আমরা আইএলস এক্সামটা আমাদের মাথার ভিতর মানে একদম পুরোপুরি ড্রিল করা হয়েছে, মেশিনের মতো ড্রিল করা হয়েছে, ঠিক আছে? এখন মেশিনের মতো ড্রিল করা হয়েছে কি, যে আইএলস এক্সামটা খুবই কঠিন একটা এক্সাম, আসলে কিন্তু সেটা না। আপনারা যখন বুঝতে পারবেন, বুঝলেই সিম্পল হয়ে যায়। আমাদের দেখেন লাইফের সব কিছুর ক্ষেত্রে যখন শুরুতে তো সব কিছুই কঠিন লাগে, তাই না? শুরুতে সব কিছুই কঠিন লাগে, ট্যালেন্ট বলে আসলে কিছু নাই।
অনেকে মনে করে যে ওয়াও ও কত ভালো ইংলিশে কথা বলতে পারে, খুব ট্যালেন্টেড মানুষ, বা ও কত ভালো ইংলিশে লিখতে পারে, বা ও কত ভালো গান গায়, খুবই ট্যালেন্টেড মানুষ। আসলে ট্যালেন্ট বলে লাইফে কিছু এক্সিস্ট করে না, এটা আমি আপনাদেরকে বলে দিই। জিনিসটা কি, যে মানুষ যখন একটা জিনিসে খুবই পারদর্শী হয়ে যায় তখন আমরা তাকে বলি কি যে সে খুব ট্যালেন্টেড এই বিষয়টাতে। যখন একটা মানুষ গান গায় খুব ভালো, আমরা কি বলি, হোয়াট আ ট্যালেন্টেড সিঙ্গার, হি অর শি ইজ সাচ এ ট্যালেন্টেড সিঙ্গার, মানে কত সুন্দর গান গাচ্ছে, কত ট্যালেন্টেড একজন সিঙ্গার। কিন্তু আমরা জানি না যে কত ঘন্টার পর ঘন্টা তার সেম গানটা প্র্যাকটিস করতে হয়েছে টু গেট টু দিস পয়েন্ট, কত সময়ের পর সময় তার সেম লাইনটা প্র্যাকটিস করতে হয়েছে, কতবার ও সুর দিতে হয়েছে গানটাতে, কতবার সে ভুল করেছে গানটা গেতে গিয়ে, তারপর ভালোভাবে যখন গেতে পারতেছে তখন আমরা সেটা দেখে কি বলতেছি, ওয়াও কি ট্যালেন্টেড, গলা কত সুন্দর। সো আইএলসের পড়াশোনাগুলোও এরকম, বুঝছেন? এমন না যে সব কিছু সহজ লাগবে প্রথমে, ট্যালেন্ট বলে কিছু নেই। যে একজন ট্যালেন্টেড সিঙ্গার তারও গানটা শিখতে অনেক কষ্ট করতে হয়েছে, ঘন্টার পর ঘন্টা পরিশ্রম দিতে হয়েছে। সো আইএলসের ক্ষেত্রেও আপনার যখন কিছু একটা পারবেন না, যখন শুরুতেই ভুল হয়ে যাবে, প্লিজ ডিমোটিভেটেড হবেন না, বিকজ দ্যাটস দ্য প্রসেস অফ লাইফ। আপনি কোনো কিছুতে যদি শুরুতে ভুল করেই ডিমোটিভেটেড হয়ে যান তাহলে তো আপনি নাই, আপনি তো তাহলে ওইখানেই থেমে গেলেন। যারা যারা ভালো করতে পারে তারা ডিমোটিভেটেড হয় না, তারা মনে করে, মাইন্ডসেটটা দেখেন, এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। তারা মনে করে যে আচ্ছা শুরুতে তো আমি নতুন একটা জিনিস শিখছি, আচ্ছা নতুন কিছু শিখতে গেলে সেই জিনিসটা তো আমার কাছে কঠিন লাগবে, কারণ আমি তো জানি না। একটা ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা কিন্তু হাঁটতেও পারে না, আর হাঁটা আমরা ডেইলি হেঁটে হেঁটে চলাচল করতেছি, আমি আপনাদেরকে হেঁটে হেঁটে পড়াচ্ছি, আমার কাছে কি এটা কঠিন লাগতেছে? তাহলে আমি কি একটা ট্যালেন্টেড ওয়াকার? আপনি বলেন না, আমি তো ট্যালেন্টেড ওয়াকার না, আমিও তো শুরুতে হাঁটতে পারতাম না, আমি আস্তে আস্তে হাঁটা শিখেছি, এখন আমি হেঁটে হেঁটে আপনাদের ক্লাস নিতে পারছি, তাই না? সো আইএলসের পড়াগুলো এরকম, শুরুতে যারা বুঝে না, যারা প্রথমে বুঝবে না, তাদের কাছে জিনিসগুলো কঠিন লাগবেই, কিন্তু কঠিন তো সবসময় আপনার ভাবার দরকার নেই। আপনি মাথায় এটা রাখবেন যে আচ্ছা কঠিন লাগতেছে, আমি আরেকবার করব, তাও কঠিন লাগতেছে আবার করব, করতে থাকবেন যতক্ষণ না কঠিনটা সহজ হয়ে যাবে। কোনো কিছু যদি পারেন একবার, সেটা অবশ্যই আপনার কাছে সহজ হয়ে আসবে। সো এই যে সহজ করে বুঝাচ্ছি, এই জিনিসগুলো যখন আপনারা নিজেরা প্র্যাকটিস করতে যাবেন, সেটা রিটেন পার্টে হোক, সেটা স্পিকিংয়ের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, আপনাদের কাছে শুরুতে একটু কঠিন লাগবে জিনিসটা, ঠিক আছে? সো শুরুতে কঠিন লাগলে কিন্তু থেমে যাওয়া যাবে না, ডিমোটিভেটেড হওয়া যাবে না, হোপ ছেড়ে দিলে হবে না, হোপলেস হয়ে গেছেন যে আরে আমাকে দিয়ে হবেই না জিনিসটা, এরকম ভাববেন না। কাউকে দিয়েই শুরুতে কিছু হয় না। আমাকে যদি এমন কোনো কিছু করতে বলে, আমি আপনাদের আইএলস শিখাচ্ছি, আমাকে যদি সাডেনলি বলে যে ফিজিক্স শিখাই আপনাদেরকে, আমিও কি শুরুতে পারবো? আমার কাছে কঠিন লাগবে ফিজিক্স পড়াতে, কিন্তু আমি যদি আস্তে আস্তে ফিজিক্স নিজে শিখি, কীভাবে পড়াতে হয় সেটা জানি, আমিও তো পড়াতে পারবো, অবশ্যই পারবো, আপনিও তো পারবেন। আপনিও তো যদি আইএলস ভালো করে শিখেন, আপনিও তো আইএলস শিখাতে পারবেন। কাইন্ড অফ এরকম সবসময় মাথায় রাখবেন যে শুরুতে সব কিছু একটু কঠিন লাগবেই, কঠিন লাগে বলেই সেটাতে হাল ছেড়ে দেওয়া যাবে না। সো আমরা এবার একটু সঠিক স্ট্রাকচারটা দেখি, ঠিক আছে? দেখেন, আচ্ছা আমি আবার পেনটা মুছে ফেলেছি, আমি আপনাদেরকে পেন দিয়ে ভালো করে দেখাই। দেখেন ফার্স্টে ইন্ট্রোটা কি, প্যারাফ্রেজ প্লাস থিসিস। প্যারাফ্রেজ কি করবেন? প্যারাফ্রেজ করবেন হচ্ছে আপনার কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন। খুবই সহজ করে বুঝিয়ে দিব। দেখেন আপনাকে কোয়েশ্চেনে কি বলা হয়েছিল, যে গাড়ির রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য লিগাল এজটা বাড়িয়ে দিলে ভালো ড্রাইভিংয়ের জন্য, তাই না? ওইটাকে আপনি প্যারাফ্রেজ করে যদি লেখেন যে আই অ্যাগ্রি উইথ দিস বিকজ এটা করলে আমার হচ্ছে কি রোড অ্যাক্সিডেন্টস কমে আসবে, বাই ডুইং দিস রোড অ্যাক্সিডেন্টস উইল লেসন, বা অ্যামাউন্ট কমে আসবে, যেভাবে আপনি লেখেন সুন্দর করে গুছিয়ে লিখবেন। সো ফার্স্টে কি, ইন্ট্রোতে যে প্যারাফ্রেজ করবেন, প্যারাফ্রেজটা করবেন হচ্ছে কোয়েশ্চেনকে। প্যারাফ্রেজ কি, কাকে প্যারাফ্রেজ করবেন? কোয়েশ্চেনকে। প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড ওইখানে আপনার কি যে থিসিস স্টেটমেন্টটা, যে আপনি কেন মনে করেন, আপনি অ্যাগ্রি করেন, ওয়াই ডু ইউ অ্যাগ্রি, কারণটা কি, এভাবে। আচ্ছা, বডি প্যারাগ্রাফ 1 আমাদের রিটেন টাস্ক 2-এ 2টা পার্ট আছে, ঠিক আছে? সরি, 2টা পার্ট বলতেছি যে 2টা প্যারাগ্রাফ আছে নিচে। ফার্স্টে তো ইন্ট্রোটাকে আমরা কাউন্ট করতেছি না, আমরা জাস্ট বডি প্যারাগ্রাফগুলোর ব্যাপারে বলতেছি। বডি প্যারাগ্রাফ 1 and 2। আচ্ছা, আপনার যখন অপিনিয়ন এসে যাবে অ্যাগ্রি বা ডিসএগ্রি, এখন আপনি অ্যাগ্রি করেন, ধরে নিলাম আপনি হচ্ছে কি অ্যাগ্রি করেন, দাঁড়ান আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন। ধরেন আপনি অ্যাগ্রি করেন, ঠিক আছে? এখন আপনি যদি অ্যাগ্রি করেন, সাপোজ ইউ আর অ্যাগ্রিং উইথ দ্য পয়েন্ট, আপনি কিছুর সাথে অ্যাগ্রি করেন, এখন এই রিজন ওয়ানটা কি? রিজন ওয়ানটা হবে যে আপনি কেন অ্যাগ্রি করতেছেন,
এই যে ওয়ান্স এগেন আমি আপনাদেরকে বলি, যখন কাউকে একটা জিনিস বুঝাবেন, আপনি রিয়েল লাইফের সাথে একটু কম্পেয়ার করি, যখন কাউকে একটা কারণ বলে, ধরেন আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কি মনে করেন যে গাড়ি চালানোর বয়সসীমাটা যদি বাড়ায় দেয় তাহলে কি রোড অ্যাক্সিডেন্ট কমে আসবে? সাপোজ আমি আপনাদেরকে এটা জিজ্ঞেস করলাম, বাংলাতেই জিজ্ঞেস করলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ধরেন আমি আপনাদেরকে এটা জিজ্ঞেস করলাম, এখন আপনি আমাকে বলবেন না যে হ্যাঁ ভাই আমি মনে করি, এখন কেন মনে করেন এটা বলবেন না যে ভাই আমি এই কারণে মনে করি এই জিনিসটা, যে আই থিঙ্ক দিস বিকজ অফ দিস রিজন, আমি এই কারণে এটা মনে করি, তাই না? এভাবে বলবেন না আপনি। সো এই যে আপনি যে অ্যাগ্রি করেন, এই অ্যাগ্রি করার রিজনটা কি আপনার, অ্যাগ্রি করেন আপনার কারণটা কি? আপনি একটা অপিনিয়ন দিচ্ছেন, আপনার অপিনিয়নের পিছনে কারণটা কি? আপনি যাকে এটা বোঝাতে চাচ্ছেন তাকে আপনার বলতে হবে না কারণটা, যে ভাই আমি এটা মনে করি এই কারণে, এরকম। এরপর কি, এরপর হচ্ছে একটা এক্সাম্পল, যেন সে আরও ভালো করে বুঝে। আপনি তাকে একটা উদাহরণও দিয়ে দিবেন। উদাহরণ কি দিতে পারেন? ধরেন যে রোড অ্যাক্সিডেন্ট কমানোর কথা, আপনি একটা ফর এক্সাম্পল একটা নিউজের উদাহরণ দিতে পারেন, যে গত মাসে একটা নিউজ হয়েছিল, সেখানে আন্ডার এজ ড্রাইভিংয়ের কারণে একটা বড় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে এই জিনিসগুলো একটা এক্সাম্পল দিয়ে দিলেন, আপনি তাকে সুন্দর করে বুঝাচ্ছেন, আপনি আপনার অপিনিয়ন দিচ্ছেন, এরপর আপনি অপিনিয়নটার পিছনে কি দিচ্ছেন, রিজনটা দেখাচ্ছেন। আপনি রিজনটা দেখাবেন, রিজনটা দেখানোর পর আপনার যে অপিনিয়নটা সঠিক সেটার একটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছেন, একটা কি দিয়ে দিচ্ছেন, একটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? এক্সাম্পলও দিয়ে দিচ্ছেন। এখন এক্সাম্পলটা দেওয়ার কারণে কি আপনার অ্যান্সারটা একদম ফর্টিফাইড হয়ে গেছে, একদম শক্তপোক্ত হয়ে গেছে, এইটার উপরে কেউ আর কিছু বলতেই পারবে না আপনাকে। সো দিস ইজ দ্য আর্ট অফ রাইটিং, এইভাবে আপনারা হচ্ছে রিটেন পার্টটা ট্যাকেল করবেন। সো এই যে একটা রিজন দিলেন, এখন আমাদের তো ওয়ার্ড কাউন্ট আছে, তাই না? আমাদের 250 থেকে 280 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। দেয়ার ইজ আ ওয়ার্ড কাউন্ট, উই হ্যাভ আ ওয়ার্ড কাউন্ট। সো আমাদের কি এবার বডি প্যারাগ্রাফ 2-তে আসতে হবে। ওয়ান্স এগেন বডি প্যারাগ্রাফ 2-তে আপনার কি করতে হবে, সেকেন্ড রিজনটা, একটা রিজন আপনি কি বললেন, ধরে নিলাম যে বয়স বেড়ে গেলে, বয়স বাড়ার সাথে সাথে পিপল গেইন মোর ম্যাচুরিটি অ্যান্ড থিঙ্ক অফ রোড সেফটি মোর, তারা কি করে আরও ম্যাচুরিটি গেইন করে অ্যান্ড রোড সেফটির কথা আরও ভালো করে বুঝে অ্যান্ড ভাবে। এটা আপনার একটা প্রথম কারণ গেল। এরপর দ্বিতীয় কারণটা আপনি দিবেন, কারণ আমাদেরকে তো ভালো করে বুঝাতে হবে যে আমাদের লেখাটা পড়ছে সেও যেন বুঝে যে বাহ কি সঠিক লেখা লিখছে। এইটা হচ্ছে আমাদের টার্গেট। মাইন্ডসেটটা এভাবে রাখবেন। এটা কিন্তু আমি কিন্তু আপনাদেরকে কোনো জটিল স্ট্রাকচার বা কিছু শেখাচ্ছি না, ইটস অল অ্যাবাউট দ্য মাইন্ডসেট। আপনি যখন মাইন্ডসেটটা ধরে রাখবেন যে আমি এমনভাবে আমার এসেটাকে স্ট্রাকচার করব যে এটা যে পড়বে সে আমার অপিনিয়নের সাথে অ্যাগ্রি করবেই, যখন আপনার মাইন্ডসেটটা এরকম হবে তখনই কিন্তু আপনি ওইভাবে লিখতে পারবেন। সো সবার প্রথমে এই জায়গায় টার্গেট করেন, মাথায়, সবই কিন্তু মাথায়। এই যে এগুলো যে বুঝতেছেন, এই স্ট্রাকচারগুলো যে আপনারা দেখছেন, এটাও কিন্তু মাথাতেই ধরে রাখবেন, খেলা কিন্তু সব এদিকে। সো দ্যাটস ওয়াই থিঙ্ক অফ ইউর ব্রেইন মোর অ্যান্ড ট্রাই টু ইউজ ইট অ্যাজ অফেন অ্যাজ ইউ ক্যান, ঠিক আছে? সো মাইন্ডসেটটা এরকম। এরপর আপনি কি অ্যাজ বিফোর রিজন 2টা দিবেন, এরপর কি করবেন, একটা এক্সাম্পল দিয়ে দিবেন, পাশাপাশি একটা এক্সাম্পল। আমরা এক্সাম্পলগুলো কেন দিচ্ছি, যেন আমাদের রিজনটা ফর্টিফাইড হয়, যেন আমাদের রিজনটা শক্তপোক্ত দেখায়, যেন দেখায় যে এটাই সঠিক রিজন, এইটাই একমাত্র কারণ, এইটার কারণেই সব ভুল হয় বা সব সমাধান এটার মধ্যে। আমরা কি চাচ্ছি, যেন পারসুয়েসিভলি কথা বলতে পারি, যেন পারসুয়েসিভলি লিখতে পারি। এটা কিন্তু শুধু রিটেনের ক্ষেত্রে না, এটা আপনাদের স্পিকিংয়ের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। এই পারসুয়েশনের ট্যাকটিকটা, কমিউনিকেশন বা দ্য ওয়ে অফ টকিং টু সামওয়ান বা দ্য ওয়ে অফ রাইটিং টু সামওয়ান। আচ্ছা, এই যে লিখতেছেন আপনি, লেখাটা কিন্তু জাস্ট মুখের কথাই লিখিত ওয়েতে, জাস্ট রিটেন, এটাও কিন্তু আপনি মুখে বললে এটা স্পিকিং হয়ে যাচ্ছে। তো সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, লাস্টে কি আমাদের ইন্ট্রো গেল, আমাদের বডি 1 গেল, বডি 2 গেল, এগুলো হচ্ছে বডি প্যারাগ্রাফসগুলো। এরপর লাস্টে কি কনক্লুশনে কি দিবেন? কনক্লুশনে এই যে আপনি কারণগুলো দিলেন, এই রিজনগুলো যে দিলেন, এই রিজনগুলোর কারণে যে আপনার রোড অ্যাক্সিডেন্ট কমে আসতেছে সেটার একটা কনক্লুশন আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? অ্যান্ড কনক্লুশনে বলা কি, রিস্টেট। কনক্লুশনে কি রিস্টেট করবেন জানেন? আমি আপনাদেরকে একটু মুছে তারপর দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবে আপনাদের জন্য। জানেন, আচ্ছা, সো দেখেন, আমরা ইন্ট্রোতে প্যারাফ্রেজ করছি কি কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে আমরা তারপর আমাদের থিসিসটা দিছি, আমরা আমাদের অপিনিয়নটা দিছি যে অ্যাগ্রি করি কেন, কারণগুলো কি, রিজনগুলো কি। এই যে এখানে যে রিজনগুলো দিয়েছেন না, এই রিজনগুলোকেই সংক্ষেপে কিন্তু আপনি ইন্ট্রোতে দিচ্ছেন, আর ইন্ট্রোতে প্যারাফ্রেজ করতেছেন কোয়েশ্চেনটাকে,
আর কনক্লুশনে কাকে প্যারাফ্রেজ করবেন জানেন? কনক্লুশনে প্যারাফ্রেজ করবেন আপনার ইন্ট্রোটাকে। কনক্লুশনে ইন্ট্রোটাকে প্যারাফ্রেজ করবেন। কনক্লুশনে যে রিস্টেট করতেছেন, কি রিস্টেট করবেন? আপনার ইন্ট্রোতে যে আপনি কারণগুলো বলেছেন বা কেন আপনি অ্যাগ্রি করেন সেটাই আপনি কনক্লুশনে বলবেন না যে দিজ আর দ্য রিজনস ওয়াই আই অ্যাগ্রি, এরকম বলবেন না আপনি। সো তখন আপনি যদি সেম টু সেম লিখে দেন, ইন্ট্রো আর কনক্লুশন সেম হয়ে যায়, তাহলে তো হলো না। সো আপনার কনক্লুশনে কি করতে হবে? ইন্ট্রোটাকে প্যারাফ্রেজ করবেন। আর ইন্ট্রোতে কাকে প্যারাফ্রেজ করবেন? কোয়েশ্চেনটাকে। এইটা একটু নোট নিয়ে রাখেন, এটা একটু মাথায় রাখতে হবে। আর দেখবেন কি, এটা যখন আপনারা এখন দেখে হয়তো একটু আজগুবি লাগতেছে যে এরকম কিভাবে প্যারাফ্রেজ করব, প্যারাফ্রেজ করলে কিভাবে ঠিক হবে, যখন এটা অ্যাপ্লাই করবেন, আপনারা যখন অ্যাপ্লাই করবেন দেখবেন ইট অল মেক সেন্স। ইন্ট্রোতে আপনার কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে অ্যান্সার দিচ্ছেন, আর কনক্লুশনে আপনার ইন্ট্রোর অ্যান্সারটাকে প্যারাফ্রেজ করে একটা এন্ডিং বানিয়ে দিচ্ছেন। তখন দেখবেন যে স্ট্রাকচারটা কত সুন্দর হয়ে আসতেছে। এটা হচ্ছে চিট কোডের মতো মনে করেন, এটা একটা শর্টকাট, এটা একটা চিট কোডের মতো, যে ইন্ট্রোতে প্যারাফ্রেজ করবেন কোয়েশ্চেনকে, কনক্লুশনে প্যারাফ্রেজ করবেন আপনার ইন্ট্রোটাকে। এটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, সো এই দেখেন একটা স্যাম্পল থিসিস কি। দেখেন আমি যে স্ট্রাকচারগুলো এতক্ষণ আপনাদেরকে পড়ালাম, সেই স্ট্রাকচারটা কীভাবে ওরা অনুসরণ করতেছে সেটা একটু আপনাদেরকে দেখাই। এই স্ট্রাকচারটা অনুসারেই কিন্তু দেখেন, আই স্ট্রংলি অ্যাগ্রি। এই যে দেখেন, প্রথমে আপনি কি উত্তর দিচ্ছেন, আপনার উত্তরটা দিচ্ছেন, আপনার উত্তরটা দিলেন, আই স্ট্রংলি অ্যাগ্রি দ্যাট রেইজিং দ্য মিনিমাম ড্রাইভিং এজ ইজ দ্য মোস্ট এফেক্টিভ সলিউশন। একটু প্যারাফ্রেজ কিন্তু করতেছেন এখানে। দেখেন আমাদের কোয়েশ্চেনটা কী ছিল একটু দেখেন তো, প্রথমে এই লাইনটা একটু ভালো করে দেখেন, ঠিক আছে? যে আই স্ট্রংলি অ্যাগ্রি দ্যাট রেইজিং দ্য মিনিমাম ড্রাইভিং এজ ইজ দ্য মোস্ট এফেক্টিভ সলিউশন। আচ্ছা, আপনি তো অ্যাগ্রি করছেন, এখন আমাদের কোয়েশ্চেনটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন কোয়েশ্চেনটা কি, সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য বেস্ট ওয়ে টু ইনক্রিজ রোড সেফটি ইজ টু ইনক্রিজ দ্য মিনিমাম লিগাল এজ। দেখেন এখানে কিছু ওয়ার্ডকে জাস্ট আমরা প্যারাফ্রেজ করে দিচ্ছি, এফেক্টিভ, বেস্ট ওয়েকে আমরা এফেক্টিভ বানাই দিচ্ছি। এই যে দেখেন এখানে যে বেস্ট ওয়েটা বলা, সেটাকে আমরা কি বলতেছি ইন্ট্রোতে আমাদের মোস্ট এফেক্টিভ। তারপরে এই যে মিনিমাম লিগাল এজ, এই জিনিসগুলোকে যে আমরা ছোটো ছোটো করে প্যারাফ্রেজ করছি, এই যে দেখেন মিনিমাম ড্রাইভিং এজ ইজ দ্য মোস্ট এফেক্টিভ সলিউশন। ওইখানে কি বলা ছিল বেস্ট ওয়ে, এখানে আমরা কি বলতেছি এফেক্টিভ সলিউশন, তাই না? এই যে অ্যাজ ইট রিডিউসেস ইম্যাচুরিটি রিলেটেড অ্যাক্সিডেন্টস। আচ্ছা দেখেন এই যে এরপর আমি কি বলতেছি, আমি প্যারাফ্রেজ তো করলাম, এই যে প্যারাফ্রেজ করে নিলাম, এখান পর্যন্ত কি আমি প্যারাফ্রেজ করে নিছি। প্যারাফ্রেজ করে এরপর আমি কি বলতেছি, আমি রিজন দিচ্ছি আমার, অ্যাজ ইট রিডিউসেস immaturity related accidents and gives better judgment development time। এই যে দেখছেন, এই যে এই জিনিসটা যে বললাম, আমরা বডি প্যারাগ্রাফ 1 and 2-তে যখন যাব, বডি প্যারাগ্রাফ 1 আর 2-তে আমরা কিন্তু এগুলো নিয়েই কথা বলবো। আমি যে আপনাদেরকে বলতেছিলাম বডি প্যারাগ্রাফ 1 আর 2-তে আপনারা কী দিবেন, রিজনগুলো কী দিবেন, বা ইন্ট্রোতে যে রিজন দিবেন সেগুলো কী লিখবেন। আচ্ছা, সো ইন্ট্রোতে যেই রিজনগুলো দিচ্ছেন ওগুলো তো এক লাইনে দিবেন, আর বডি প্যারাগ্রাফ 1-এ কী করবেন, সেই রিজনটাকে আপনি এক্সটেন্ড করবেন, ভালো করে বুঝাবেন, এক্সাম্পল দিবেন। ইন্ট্রোতে তো এক্সাম্পল দিচ্ছেন না, ভালো করে বুঝাচ্ছেন না। সো ইন্ট্রোতে হচ্ছে জাস্ট রিজনগুলো শর্টে বলে দিবেন, দ্যাটস দ্য ওয়ে। আচ্ছা, আর এটার প্র্যাকটিসটা আপনি কিভাবে করতে পারবেন, 10টা কোয়েশ্চেন অ্যানালাইজ করুন, ঠিক আছে? 10টা কোয়েশ্চেন অ্যানালাইজ করেন, আপনার এখনই পুরো উত্তর দিতে হবে না। শোনেন, প্র্যাকটিস করবেন কি স্টেপ বাই স্টেপ, ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। আমরা লাইফে কিন্তু 5 সিঁড়ি একসাথে উঠতে পারবো না, আমরা 1 সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, তাই না? লাইফে যত অ্যাচিভমেন্ট আছে বা যাই করতে চান, আপনি গ্রো করতে চান অ্যাজ আ পার্সন বা যেটাই হোক, আপনার কিন্তু স্টেপ বাই স্টেপ যেতে হবে, দৌড় মারলে কিন্তু পড়ে যাবেন। সো মাথায় রাখবেন যে আপনার কিন্তু শুরুতেই পুরা সব কিছু একটানা অ্যান্সার করতে হবে না। আপনি 10টা কোয়েশ্চেন অ্যানালাইজ করেন, শুরুতে কি করবেন, 10টা কোয়েশ্চেন নেন, 10টা কোয়েশ্চেন নিয়ে জাস্ট ওইটার টাইপটা বোঝার চেষ্টা করেন, ওইটার টাইপটা, এটিকে একটা অপিনিয়ন এসে, এটিকে একটা প্রবলেম সলিউশন এসে, এটিকে একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, জাস্ট আইডেন্টিফাই করুন, ঠিক আছে? আচ্ছা, আর কিওয়ার্ডগুলো সার্কেল করুন, কোন কিওয়ার্ডগুলো যেগুলোকে আপনি প্যারাফ্রেজ করতে পারবেন। দেখেন আমরা এখানে প্যারাফ্রেজ করেছি কি, আমরা সার্কেল করেছিলাম, আমরা যদি একটু আগে যাই, আগে গেলেই দেখতে পারবেন যে আমরা হচ্ছে বেস্ট ওয়ে এই ওয়ার্ডগুলোকে মাথায় রেখেছিলাম, যেই ওয়ার্ডগুলোকে মাথায় রাখছি ওগুলোকে আমরা প্যারাফ্রেজ করে দিয়েছি। বেস্ট ওয়েকে আমরা কি বানিয়ে দিয়েছি, যে সবচেয়ে ভালো ওয়ে কোনটা ভাই রোড অ্যাক্সিডেন্ট কমানোরকে, এটাকে আমরা বানিয়ে দিয়েছি এফেক্টিভ সলিউশন, সবচেয়ে কার্যকর সলিউশনটা। এই যে এভাবে হচ্ছে আপনারা প্যারাফ্রেজ করবেন। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় ভুলটা দেখি, ঠিক আছে? দ্বিতীয় ভুলটা হচ্ছে কি, আইডিয়া মেনশন করলেন কিন্তু এক্সপ্লেইন করলেন না।
মানে আপনি আপনার আইডিয়াটা বলেছেন, আপনি বলতেছেন যে ইম্যাচুরিটির কারণে এরকম সমস্যা হয়, কিন্তু সেটাকে আপনি ফুললি ডেভেলপ করেন নাই, সেটাকে আপনি পুরোপুরি বলেন নাই। সেটার কারণে কি হবে বলেন? আপনার যে যে আপনার লেখাটা পড়ছে সে কিন্তু আপনার বুঝবে না। আপনি আইডিয়া দিচ্ছেন কিন্তু কোনো কারণ নেই, সেখানে পারসুয়েশনও হচ্ছে না। আর আমরা কি বলেছি শুরুতেই, আমাদের মাথায় মাইন্ডসেটটা কীরকম রাখতে হবে? মাইন্ডসেটটা এরকম থাকতে হবে যেন যে আমাদের এসেটা পড়ছে সে যেন পুরোপুরি আমাদের মতোই করেই ভাবে। আমি যেটা বুঝাতে চাচ্ছি এসে লেখে, সে যেন ওইটা বুঝে যায়, সবচেয়ে ভালো করে যেন বুঝে যায়, তাই না? আমি যদি অ্যাগ্রি করি, যে এসেটা পড়বে সেও যেন অ্যাগ্রি করে। আমি যদি বলি এটার সাথে আমি ডিসএগ্রি করতেছি, যে পড়বে সেও যেন ডিসএগ্রি করে, তাই না? সো আমরা যে আমাদের আইডিয়াগুলো দিব, যেগুলোর কারণে তারা অ্যাগ্রি বা ডিসএগ্রি করবে, সেগুলোর পিছনে আমাদের অ্যাগ্রি করাতে হলে একটু ছোট করে ভেবে দেখেন। আপনি একটা মানুষকে বলতেছেন যে ভাই আমি এই কারণে মনে করি এটা সঠিক, বা আপনাকে কেউ জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, যে ভাই আপনি কি মনে করেন এই জিনিসটা ঠিক হয়েছে? এখন আপনি বললেন যে না আমি মনে করি না। আপনি না যে বলছেন সে তো তাও বুঝে নেই, কারণ আপনি না কেন বলতেছেন ওইটার পিছনে কারণটাই তো তাকে বললেন না, যে ভাই আমি মনে করি এটা ঠিক না, এটার পিছনে কারণটা এরপর বলেন যে এই কারণে আমি মনে করি, এই কারণে আমার অপিনিয়ন এটা, ঠিক আছে? এইভাবে কিন্তু এই যে পারসুয়েশনটা। সো আপনি যখন আপনার আইডিয়াগুলোকে ফুললি ডেভেলপ করবেন না, সেটার পিছনে রিজন দিবেন না, এক্সপ্লেনেশন দিবেন না যে আপনার আইডিয়াটা কেন, আপনার আইডিয়াটা সঠিক কেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ভাই আমার পড়া আপনার কেমন মনে হচ্ছে, এখন আপনি যদি বলেন যে ভালো, এই যে যদি বলেন, আপনার তো কোনো কোয়েশ্চেনের আপনি এক্সপ্লেনেশন দিলেন না, বা আমার পড়া আপনি বুঝতেছেন না, ধরে নেন আপনি আমার পড়া বুঝতেছেন না, কেন বুঝতেছেন না সেটা যদি আমাকে না বলেন, তাহলে তো আমি ধরতে পারলাম না যে আমার ভুলটা কই বা আমি কেন কি করতেছি, তাই না? সো এই জিনিসগুলো, যে প্রপার এক্সপ্লেনেশন, ফুললি ডেভেলপড আইডিয়া চাই আপনার। দেখেন এখানে আপনার এক্সামিনার আপনার থেকে কি চাচ্ছে? আপনার এক্সামিনার চায় ফুললি ডেভেলপড আইডিয়াস, যেখানে আপনার রিজন আছে, রিজনের পিছনে এক্সপ্লেনেশন আছে, যে আপনি একটা জিনিস ভাবেন সেটা কেন ভাবেন, এটাও আছে। তারপর কি আছে? এক্সাম্পল আছে। এক্সাম্পলটা কি? যেন প্রপারলি তাকে আরও বুঝাতে পারেন। আপনি কেন কি ভাবেন সেটা তো বলতেছেন, এক্সপ্লেনেশন, আর একটা এক্সাম্পলও ঢুকাই দিচ্ছেন পাশাপাশি। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে আমরা ভুলগুলো করি কি, আমরা ভালো করে আইডিয়াগুলোকে স্ট্রাকচার করি না। আমাদের মাথায় আইডিয়াস থাকে, ধরেন আমাদের মাথায় আইডিয়াস আছে, আমরা কোয়েশ্চেন দেখে 5 মিনিট ভেবে আইডিয়াগুলো মাথায় ঢুকায় ফেলছি যে এই কারণে এটা, এই কারণে ওইটা, বাট লেখার সময় আমরা আইডিয়াগুলোকে ফুললি ডেভেলপ করতেছি না। আমরা কি করছি না? আমরা প্রপারলি সেগুলোকে ডেভেলপ ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারছি না। মনে রাখবেন, রাইটিংয়ে কিন্তু ওরা দেখতেছে না যে আপনি কত ভালো সলিউশন খুঁজে পাচ্ছেন। ধরেন আপনার প্রবলেম সলিউশন এসে, ওরা কিন্তু এটা দেখবে না যে আপনি কত ভালো সলিউশন খুঁজে পাচ্ছেন, ওরা দেখবে যে আপনি যেই সলিউশনটা ভাবছেন ওইটা আপনি কত ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছেন, কত ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারছেন। ওরা হচ্ছে এটা দেখবে যে কত সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারতেছেন। বা ধরেন আপনার কাছে অপিনিয়ন এসে চাইছে, অ্যাগ্রি বা ডিসএগ্রি চাচ্ছে, ঠিক আছে? অ্যাগ্রি এ অথবা ডি, অ্যাগ্রি বা ডিসএগ্রি এসে যাচ্ছে আপনার কাছে। এখন অ্যাগ্রি বা ডিসএগ্রি এর মধ্যে ওরা কিন্তু এটা দেখবে না যে আপনার ডিসএগ্রি করা উচিত ছিল, আপনি কেন অ্যাগ্রি করলেন, ওরা কিন্তু এগুলো দেখবে না। ওরা দেখবে যে আপনি যেই মতামতই হোক, আপনি অ্যাগ্রি করেন কিংবা ডিসএগ্রি করেন, আপনি যেটাই করেন সেটা কেন করতেছেন, সেটা কি তারা বুঝতেছে? আপনি যে অ্যাগ্রি করতেছেন, ধরে নেন আপনি অ্যাগ্রি করছেন, আপনি যে অ্যাগ্রি করতেছেন সেটা ভাই কেন অ্যাগ্রি করতেছেন আমাকেও বুঝান। আপনার এক্সামিনারকেও আপনার এটা করতে হবে যে আপনি যে কিছুর সাথে অ্যাগ্রি করতেছেন সেটা কেন অ্যাগ্রি করতেছেন, তাকে বুঝাই দেন, তাকে এমনভাবে বুঝান যেন সেও অ্যাগ্রি করে ফেলে। ধরেন এমনভাবে বুঝাবেন যেন আপনি ডিসএগ্রি করলে সেও ডিসএগ্রি করে। দ্যাটস দ্য টার্গেট। সো সবসময় আইডিয়াগুলোকে ফুললি ডেভেলপ করবেন, যেন আপনার যে খাতাটা দেখতেছে, আপনার যে মার্ক করতেছে, যে আপনাকে ইভ্যালুয়েট করতেছে, যে আপনার আইএলসের এত মার্কগুলো আপনাকে দিবে বা কেটে দিবে, তার কাছে যেন আপনি আপনার আইডিয়াগুলোকে ভালোভাবে রিপ্রেজেন্ট করেন। মনে রাখবেন, রিপ্রেজেন্টেশন ম্যাটার্স মোর দেন দি আইডিয়া। রিপ্রেজেন্টেশন ম্যাটার্স মোর দেন দি আইডিয়া। সুন্দর করে যদি লিখতে পারেন একটা ধরেন একটা মানে নট সো গুড আইডিয়া, ভালো আইডিয়া না, ওইটা যদি আপনি সুন্দর করে বুঝাই দিতে পারেন, আপনি কিন্তু তাহলেও মার্ক পাবেন। সো এটা মাথায় রাখবেন। আচ্ছা দেখেন, ভুল প্যারাগ্রাফ ব্যান্ড 5.5-এ আমরা কিভাবে লিখি একটু দেখেন। টেকনোলজি হেল্পস এডুকেশন, অনলাইন ক্লাসেস আর গুড, এভরিওয়ান ক্যান স্টাডি, 3 সেন্টেন্সেস, নো ডেপথ, কোনো ডিপে কিছু নাই, আইডিয়া ফুললি ডেভেলপ না। আপনার আইডিয়া একটা আছে, অনলাইন ক্লাসেস আর গুড,
কেন গুড বলেন আপনি, কারণটা তো বলে যান। এই যে আইডিয়াটা যে মিস আউট করছেন, এক্সপ্লেনেশনটা যে মিস আউট করছেন, এটা কিন্তু আপনার মার্ক কমিয়ে দিবে। আমরা মনে করি যে আচ্ছা আমার আইডিয়া অনেক আছে, আমি সেম আইডিয়াও রিপিট করছি না, আমি অনেক আইডিয়া দিচ্ছি, কারণ আমরা তো জানি এটা যে একই আইডিয়া বারবার রিপিট করলে মার্ক কমে যায়। সো আপনারা হয়তো অনেকেই ভুলটা করে যে ওরা মনে করে যে আমি তো অনেক আইডিয়া দিচ্ছি, আমি তো ডিফারেন্ট রকমের আইডিয়াস দিয়েই যাচ্ছি। তো আইডিয়া দিলেন, বাট আইডিয়াটাকে ফুললি নার্চার করলেন না, আইডিয়াটাকে রেপ্রেজেন্টেশনে ভুল করে ফেললেন, আইডিয়াটাকে খুলে এক্সপ্লেইনড ওয়েতে এক্সাম্পল সহ প্রপারলি রিপ্রেজেন্টই করতে পারলেন না, সেটার কারণে কিন্তু আপনার মার্ক কমে যাবে। সো আইডিয়া থাকলেই হবে না, আইডিয়াটাকে কানেক্ট করবেন, আগের সেন্টেন্সের সাথে কানেক্ট করবেন, পরেরটার সাথে কানেক্ট করবেন, ফুললি রিপ্রেজেন্ট করবেন, ফুললি ইলাবোরেট ওয়েতে জিনিসটাকে এক্সটেন্ড করবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন কিভাবে ঠিক করতে পারবেন, এটার একটা ছোট একটা মেথড আপনাদেরকে শিখাই। দিস ইজ দ্য পিল মেথড। পিল মেথডটা কি? আপনার পয়েন্টটা, এক্সপ্লেনেশনটা, এক্সাম্পলটা, দেন লিঙ্কটা পরের সেন্টেন্সের সাথে লিঙ্ক করা, পরের সেন্টেন্সের সাথে কি করা, লিঙ্ক করে দেওয়া। দেখেন আপনার মেইন পয়েন্টটা কি, আপনার আইডিয়াটা, এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি ধরে নেন এটা আপনার আইডিয়া, ঠিক আছে? এটা হচ্ছে আপনার আইডিয়া, এটা আপনার আইডিয়া, ঠিক আছে? আপনার আইডিয়া এটা, এরপর কি আমার, এরপর হচ্ছে আমার এক্সপ্লেনেশন। আইডিয়াটার পিছনে আমার কারণটা কি, আমি এক্সপ্লেন করতেছি, কারণটা দিবেন, কারণটা দেওয়ার পর আপনার কি করতে হবে, একটা এক্সাম্পল দিবেন, আপনার আইডিয়াটার উপর ভিত্তি করে একটা এক্সাম্পল দিয়ে দিবেন, তাই না? এক্সাম্পল দিয়ে দেবেন সুন্দর করে। এরপর লিঙ্ক। এখন লিঙ্কটা কি আমি আপনাদেরকে বুঝাই, এটা কোনো ওয়েবসাইটের লিঙ্ক না, এই লিঙ্কটা হচ্ছে আপনাদের কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস। দেখেন এই সেন্টেন্সটা আমরা আগেও একটা সেন্টেন্স দেখেছিলাম সেম, যে কোনো কানেকশন নাই, কোনো একটার সাথে আরেকটা লিঙ্ক করতেছে না। দেখেন টেকনোলজি হেল্পস এডুকেশন, কোনো লিঙ্কিং ওয়ার্ড নেই। অনলাইন ক্লাসেস আর গুড, মানে ফুল স্টপ দিয়ে দিয়ে একটা একটা সেন্টেন্স বলতেছেন। একটা এসে তো তাহলে সুন্দর হবে না। কাউকে আপনি যখন কোনো কিছু একটা বুঝাবেন, আমরা কি বলি যে we should increase the bare minimum age for driving because that would increase maturity in people, ঠিক আছে? এই যে এই জিনিসটা যে আপনি যে এইভাবে বললেন, ঠিক আছে, এখানে আমি সেন্টেন্সটা মানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, ভুলই বলে ফেলছি, বাট দেখেন এই যে কানেকশনসটা, এই যে কানেকশনটা যে ইউজ করতেছেন, এই কানেকশনটা কি করতেছে, এই যে বিকজ একটা কানেক্টর, বিকজ এই যে একটা কানেক্টর, এই কানেক্টরটা যে ইউজ করতেছেন, এটা কি সেন্টেন্সটাকে একসাথে কানেক্ট করে আরও সুন্দর দেখাচ্ছে। এখানে কিন্তু কোনোভাবেই সুন্দর দেখাচ্ছে না, কোনো ডেপথ নেই, কোনো কানেক্টরস নেই। আচ্ছা দেখেন এবার আমরা একটা সঠিক প্যারাগ্রাফ দেখি, যেটা ব্যান্ড 7.5 লেভেলের। দেখবেন কোনো কঠিন ওয়ার্ড কিন্তু এদিকে থাকবে না। আমি আপনাকে আগেই বলে দিচ্ছি যে এমন না যে আপনাদের কঠিন কঠিন শব্দ ইউজ করতে হবে, সবসময় কঠিন ওয়ার্ডস ইউজ করা লাগবে না। আচ্ছা দেখেন সঠিক প্যারাগ্রাফ। One major benefit of technology in education is accessibility. এই যে আপনার আইডিয়াটা বলে দিয়েছেন, আপনার আইডিয়াটা বলে দিয়েছেন যে one major benefit of technology in education is accessibility, এই যে আপনার পয়েন্টটা, ঠিক আছে? This means students in remote areas can access quality lectures. Explanation, এটা হচ্ছে আপনার এক্সপ্লেনেশনটা, এটা আপনার এক্সপ্লেনেশন। দেখেন এখান থেকে এতটুকু হচ্ছে আপনার পয়েন্ট, আপনার মেইন আইডিয়াটা, পয়েন্টটা কি, যে আচ্ছা হ্যাঁ কি বলে টেকনোলজির অনেক বড় একটা বেনিফিট হচ্ছে কি, যে এডুকেশন খুবই অ্যাক্সেসিবল, অনেক সবাই অ্যাক্সেস করতে পারে টেকনোলজির মাধ্যমে। এই যে আপনারা এই ভিডিওটা অনলাইনে দেখছেন, আপনারা তো অ্যাক্সেস করতে পারছেন, তাই না? সো দ্যাটস দ্য পয়েন্ট। এরপর কি আমি আমার এক্সপ্লেনেশনটা দিচ্ছি। আমাদের পিল স্ট্রাকচারটা কি ছিল, পয়েন্ট, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, লিঙ্ক। আচ্ছা দেখেন this means students in remote areas can access quality lectures through platforms like Khan Academy. Khan Academy কি একটা অনলাইন টিচিং প্ল্যাটফর্ম, অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম, সেখানে আপনারা অনেক সাবজেক্টসের ভিডিও পাবেন বা এরকম জিনিসপাতি। সো দেখেন কি বলতেছে, যে রিমোট এরিয়াতে যারা থাকে যেসব স্টুডেন্টরা, ওরাও কি কোয়ালিটি লেকচার্স পাইতে পাবে। আমার আইডিয়াটা কি ছিল, যে টেকনোলজি খুবই বেনিফিশিয়াল। কেন বেনিফিশিয়াল? কারণ যারা রিমোট এরিয়াতে থাকে ওরাও ভালো ভালো লেকচার অ্যাক্সেস করতে পারবে। এই যে আমার বেনিফিটটাও আমি বলে দিলাম, এক্সপ্লেইন করে দিলাম, এই যে এক্সপ্লেইন করে দিলাম, এই যে এক্সপ্লেইনটা। ফর ইনস্ট্যান্স, এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ফর ইনস্ট্যান্স, এই যে এখান থেকে দেখেন, ফর ইনস্ট্যান্স ডিউরিং COVID-19 মিলিয়ন্স অফ বাংলাদেশি স্টুডেন্টস কন্টিনিউড লার্নিং ভায়া জুম। যে ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স, এখানে আপনি ইনস্ট্যান্সও বলতে পারেন, এক্সাম্পলও বলতে পারেন, ইটস আপ টু ইউ। সো ফর ইনস্ট্যান্স ডিউরিং COVID-19 মিলিয়ন্স অফ বাংলাদেশি স্টুডেন্টস কন্টিনিউড লার্নিং ভায়া জুম।
জুমের মাধ্যমে অনেক বাংলাদেশিরা কোভিড-19 টাইমে কি শিক্ষা ব্যবস্থা চালিয়ে রাখতে পেরেছিল। কিভাবে পারছিল? টেকনোলজির কারণে। কারণ আমরা এখন যেখানে সেখানে বসে ক্লাস করতে পারতেছি। সো কোভিড-19এও কি টেকনোলজি অনেক বেনিফিট করেছে আমাদের। এটাই কিন্তু আমি বলতে চাচ্ছি। এই যে এক্সাম্পলটা দিয়ে দিলাম। এরপর কি, এই যে দেখেন, এরপর লাস্টে কি লিঙ্কটা দেয়ারফর মানে কি? দেয়ারফর মানে হচ্ছে তার কারণে, therefore technology bridges the education gap effectively। তার কারণেই আমরা বলতে পারছি কি যে টেকনোলজি হচ্ছে এডুকেশন গ্যাপের মধ্যে ব্রিজটাকে এফেক্টিভলি জোড়া লাগিয়ে রাখে। যে টেকনোলজি থাকার কারণে এডুকেশনের গ্যাপটা হয় না, মাঝখানে একটা ব্রিজ চলে আসে, কোনো ফাঁকা রাস্তা থাকে না, একটা ব্রিজ চলে আসে যে আপনি পড়ালেখা কন্টিনিউ করতেই পারবেন। এই যে লিঙ্কিং ওয়ার্ডস, therefore অনেক লিঙ্কিং ওয়ার্ডস আছে। হেন্স, এখানে আপনি হেন্স ইউজ করতে পারবেন। তারপর অ্যালবেট, এরকম অনেক ওয়ার্ডস আছে। এরকম লিঙ্কিং ওয়ার্ডসগুলো ইউজ করলে কি আপনার হচ্ছে স্ট্রাকচারগুলো সুন্দর হবে আরও, ঠিক আছে? আচ্ছা, একটা ওয়ার্ড কাউন্ট টিপ হচ্ছে কি যে প্রতি বডি প্যারাগ্রাফে 80 থেকে 100 ওয়ার্ড রাখবেন। তাহলেই হচ্ছে আপনার প্রপারলি স্ট্রাকচার হয়েও আপনার কি হবে 250 বা তার চেয়েও বেশি ওয়ার্ডসে চলে আসবে। আর 2টা সলিড আইডিয়া 4টা উইক আইডিয়া, 2টা সলিড আইডিয়া 4টা উইক আইডিয়া। এখানে কি বোঝাতে যাচ্ছে দেখেন, আপনার মাথায় অনেক আইডিয়া আছে। ওই যে একটু আগে কি দেখলাম যে আপনি আইডিয়া ফুললি ডেভেলপ করতেছেন না, জাস্ট ঢেলে দিচ্ছেন, আইডিয়াগুলোকে ঢেলে দিচ্ছেন, তাহলে হবে না। আপনার দেখেন 2টা সলিড আইডিয়া ইজ গ্রেটার, এটা মানে হচ্ছে গ্রেটার সাইন, গ্রেটার, ঠিক আছে? 2টা সলিড আইডিয়া 4টা উইক আইডিয়ার চেয়েও ভালো। আপনার মাথায় যদি বেশি আইডিয়াও না থাকে, 2টা সলিড আইডিয়া যেটাকে আপনি ভালো করে এক্সপ্লেইন করতে পারবেন, যেটাকে আপনি ভালো করে এক্সাম্পল দিতে পারবেন, যেটাকে আপনি সুন্দর করে পারসুয়েসিভলি বুঝিয়ে বলতে পারবেন, বুঝিয়ে লিখতে পারবেন, এই 2টা আইডিয়া কিন্তু 4টা আইডিয়ার চেয়ে ভালো। 2টা ভালো আইডিয়া 4টা কম ভালো আইডিয়ার চেয়ে ভালো, এটা মাথায় রাখবেন। আর ভোকাবুলারি বুস্টার, কিছু ভোক্যাবস মাথায় রাখবেন, এগুলো ইউজ করতে পারবেন। আনলাইক স্পিকিংয়ে যেমন আমরা মুখস্থ করি না বাট মাথায় রাখি, এখানেও আপনারা কিছু জিনিস মাথায় রাখবেন, ঠিক আছে? নোটেবলি, তারপর ফর ইনস্ট্যান্স, এই যে এক্সাম্পলের ক্ষেত্রে দিস লিডস টু, কোনো কিছু একটা বলছেন যে দিস লিডস টু, যে এইটার কারণে এটা হয় এভাবে। তারপর কনসিকুয়েন্টলি, এটার পর এরকম কিছু ওয়ার্ডসগুলোকে মাথায় রাখবেন। আচ্ছা, তারপর আজকের ভিডিওর জন্য লাস্ট ভুলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রশ্নের সাথে সম্পর্কিত কথা না লেখা, অফ টপিক চলে যাওয়া। শুরুতে টপিক ধরে রাখলেও শেষে অন্য কথা চলে যায়। আমরা মাঝে মাঝে কী করি, এই যে দেখেন মাথায় অনেক আইডিয়া আছে কিন্তু আইডিয়াগুলো তো সলিড না, 4টা আইডিয়া আছে বাট 4টা উইক আইডিয়াস। এই উইক আইডিয়াগুলোকে আমরা কি করতে পারছি না, আমরা বড় করতে পারতেছি না, এক্সপ্লেইন করতে পারতেছি না, এক্সটেন্ড করতে পারছি না। কিন্তু আমাদের তো ওয়ার্ড কাউন্ট হিট করতে হবে। এই টেনশনে পড়ে আমরা কি করি, কোনো রকম এসেটাকে বড় বানানোর চেষ্টা করি। তখন আমরা কি হয়, তখন আমাদের হচ্ছে আমরা অফ টপিক চলে যাই। এটা করা যাবে না। আমাদের যেই টাস্কটা, ওই টাস্কের মধ্যে থাকতে হবে, ওই টাস্কের কথার মধ্যে থাকতে হবে। আমি যে রিজনটা দিচ্ছি ওই রিজনগুলো নিয়ে আমার কথা বলতে হবে। আমার কাছে যেই প্রবলেমের সলিউশনটা চেয়েছে, আমার ওই প্রবলেমের সলিউশন নিয়ে কথা বলতে হবে, অন্য কিছুতে আমরা যেতে পারবো না। আচ্ছা, একটা উদাহরণ প্রশ্ন দেখেন আপনারা। Some people believe that children should spend more time on schoolwork rather than playing sports. Discuss both views and give your opinion. আচ্ছা, কিছু মানুষ মনে করে যে বাচ্চা কাচ্চাদের স্কুল ওয়ার্কে বেশি সময় দেওয়া উচিত খেলাধুলা বাদ দিয়ে। স্কুল ওয়ার্ক মানে কি, হোমওয়ার্ক, পড়াশোনা, এগুলোই বেশি সময় দেওয়া উচিত। আচ্ছা, আপনাকে কি বলছে, ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। দেখেই বুঝে যাচ্ছে কিন্তু অপিনিয়ন এসে। আর ডিসকাস করতে হবে আপনাদের, ডিসকাশন, অপিনিয়নগুলোকে ডিসকাস করেন। আচ্ছা, ডিসকাশনের একটা শর্ট টিপ কি, যে আপনার কাছে অ্যাগ্রি বা ডিসএগ্রি কোনটা করছেন জিজ্ঞেস করলে আপনি শুধু অ্যাগ্রি করলে অ্যাগ্রিয়েটটা নিয়ে বলবেন, ডিসএগ্রি করলে ডিসএগ্রিয়েটটা নিয়ে বলবেন। কিন্তু ডিসকাশন করতে বললে আপনাকে কিন্তু অ্যাগ্রিয়েটটাও ডিসকাশন করতে হবে, ডিসএগ্রিয়েটটাও ডিসকাশন করতে হবে। মানে 2টা পয়েন্ট নিয়েই বলতে হবে। শুধু যেটার সাথে আপনি অ্যাগ্রি করেন সেটা বললেই হবে না, এটা মাথায় রাখবেন। দেখেন, আমি আপনাদেরকে বুঝাই যে যখন ডিসকাশন বলবে, এখানে 2টা অপিনিয়ন কি ছিল, যে একটা হচ্ছে হোমওয়ার্ক বেশি করা উচিত বা স্কুল ওয়ার্ক বা হোমওয়ার্ক, আর আরেকটা হচ্ছে কি হোমওয়ার্ক বা স্কুল ওয়ার্ক, আর আরেকটা হচ্ছে হলো কি স্পোর্টস।
যে বাচ্চা কাচ্চাদের কোনটায় বেশি সময় দেওয়া উচিত, তাই না? কোনটায় সময় দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এখন ডিসকাস বোথ ভিউস মানে কি, যারা মনে করে স্পোর্টসেও বেশি সময় দেওয়া উচিত এটাও আপনার ডিসকাস করতে হবে, যারা মনে করে স্কুলে বেশি সময় দেওয়া উচিত সেটাও আপনার ডিসকাস করতে হবে। ডিসকাশন মানে দুইটা নিয়ে আলোচনা করবেন, আলোচনা। এখানে কিন্তু আপনাকে বলে নাই যে কোনটার সাথে আপনি অ্যাগ্রি করেন ওটার পিছনে কারণগুলো বলে দেন, এখানে বলছে ডিসকাশন করেন। এই যে ডিসকাশনের দুইটা ভিউ উভয়ই কাভার করতে হবে। আই থিঙ্ক স্পোর্টস আর ইম্পর্ট্যান্ট ফর হেলথ। ইন মাই কান্ট্রি ফুটবল ইজ পপুলার। আচ্ছা দেখেন এখানে কি করেছে দেখেন, আমি হেসে দিলাম কারণ এই যে অফ টপিক উত্তর। কেন অফ টপিক উত্তর? দেখেন আই থিঙ্ক স্পোর্টস আর ইম্পর্ট্যান্ট ফর হেলথ। আচ্ছা ঠিক আছে, ইন মাই কান্ট্রি ফুটবল ইজ পপুলার, আপনি তো অ্যাড্রেসই করলেন না, আপনার কাছে কি চাওয়া হয়েছে সেটাই অ্যাড্রেস করলেন না। সাম পিপল বিলিভ দ্যাট চিলড্রেন শুড স্পেন্ড মোর টাইম অন স্কুল ওয়ার্ক। কিছু মানুষ মনে করে বাচ্চা কাচ্চাদের স্কুল ওয়ার্কে বেশি সময় দেওয়া উচিত। আপনার তো এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে উত্তরটা দিতে হবে। আপনি ধরেন ফার্স্ট ভিউটা বললেন যে সাম পিপল বিলিভ দ্যাট চিলড্রেন শুড স্পেন্ড মোর টাইম অন স্কুল ওয়ার্ক র্যাদার দ্যান প্লেয়িং স্পোর্টস, বাট I believe that children should focus on sports and schoolwork in a balanced way because sports keeps us healthy and physically fit. এই যে এভাবে যদি লেখেন, এই যে স্পোর্টস আর ইম্পর্ট্যান্ট ফর হেলথ, আমি কিন্তু এটাই বললাম যে স্পোর্টসও ব্যালেন্সড রাখা দরকার। কারণ কি, স্পোর্টসও আমাদের ফিজিক্যাল হেলথের জন্য খুবই ভালো। এই জিনিসটাকেই কিন্তু আপনার উভয় পয়েন্টগুলোকে নিয়ে বলতে হবে, গুছিয়ে বলতে হবে। আমরা এবার একটা কারেক্ট অ্যান্সার দেখি। দেখেন কিভাবে ঠিক করবেন। প্রতি প্যারাগ্রাফের শুরুতে টপিক সেন্টেন্স, প্যারাগ্রাফের শুরুতেই আপনি জাস্ট দিয়ে দিলেই হবে না যে আই থিঙ্ক স্পোর্টস আর ইম্পর্টেন্ট, এভাবেই না। আপনার টপিক সেন্টেন্সটা, ওই যে মনে আছে আমরা আগে স্ট্রাকচারটা কী দেখেছিলাম, ইন্ট্রোতে কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করো, ইন্ট্রোতে প্যারাফ্রেজ করো কোয়েশ্চেনকে, আর কনক্লুশনে প্যারাফ্রেজ করো ইন্ট্রোকে। আচ্ছা দেখেন প্রতি প্যারাগ্রাফ শুরুতে টপিক সেন্টেন্স, শেষে চেক সব আইডিয়া প্রশ্নের কিওয়ার্ডসের সাথে ম্যাচ করে। আপনার কাছে যা চাওয়া হচ্ছে আপনি কি ওই আইডিয়াগুলো প্রপারলি দিতে পারতেছেন? আপনার কোয়েশ্চেনে কোথাও বলছে যে ফুটবল আপনার দেশে পপুলার নাকি, বা হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার স্পোর্ট ইন ইউর কান্ট্রি, এটাকে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে? না, দ্যাটস নট হোয়াট ইউ আর আস্কড। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইরেলেভেন্ট একটা অ্যান্সার, অফ টপিক একটা অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা সঠিক অ্যাপ্রোচটা কি দেখেন, বডি ওয়ানে যেহেতু আমার দুইটা ভিউই কিন্তু আলোচনা করতে হবে, মনে রাখবেন ডিসকাশন, এটা ডিসকাশন, আমার কি দুইটা ভিউই আলোচনা করতে হবে। ফার্স্ট ভিউটা বডি ওয়ানে আমরা কি আলোচনা করবো, বডি প্যারাগ্রাফ 1 আমাদের একটা ভিউ কি, যে বেশি স্কুল ওয়ার্ক, যারা মনে করে বেশি স্কুল ওয়ার্ক দরকার। আচ্ছা বেশি স্কুল ওয়ার্কের যে পয়েন্টটা এটা নিয়ে আগে ডিসকাস করেন যে বেশি স্কুল ওয়ার্ক হলে কি হবে না হবে। বডি 2তে কী করবেন, মোর স্পোর্টসের পয়েন্টটা আলোচনা করবেন যে বেশি স্পোর্টস, আরও স্পোর্টস হলে কি হবে না হবে। আর লাস্টে কি, অপিনিয়ন, আপনার অপিনিয়নটা কি, হাউএভার আই বিলিভ ব্যালেন্সড অ্যাপ্রোচ ইজ দ্য বেস্ট বিকজ। কারণটা কি, এখন কারণটা কি, আপনি কিন্তু ইন্ট্রোতে অলরেডি একটা কারণ বলেছিলেন, ওই কারণটাকেই প্যারাফ্রেজ করে কনক্লুশনে বসায় দিবেন লাস্টে, ঠিক আছে? এরকম। আচ্ছা বডি ওয়ানে কী আলোচনা করতেছি, ওয়ান্স এগেন এটা কিন্তু ডিসএগ্রি বা অ্যাগ্রি না, যে আপনি শুধু মোর স্পোর্টসের সাথে অ্যাগ্রি করেন, এটার পিছনে দুইটা কারণ নিয়ে আলোচনা করবেন। বডি প্যারাগ্রাফ 1-এ রিজন 1, বডি প্যারাগ্রাফ 2-তে রিজন 2, এটা করা যাবে না। এটা যেহেতু ডিসকাশন, কোয়েশ্চেন টাইপটা বুঝে নিতে হবে। ডিসকাশনের ক্ষেত্রে কি আপনার দুইটাই আলোচনা করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আশা করি আপনারা সবাই এখান থেকে শিখতে পেরেছেন। অ্যান্ড আমি আপনাদের যে জেনারেল আইডিয়াগুলো বলেছি, এরকম হাতে ধরে আপনারা যদি আরও ভালো করতে চান, রাইটিং হোক বা আইএলসের যে কোনো মডিউল হোক, অবশ্যই আমাদের সাথে থাকবেন অ্যান্ড আমাদের কিউডি আইএলসের সাথে যোগাযোগ করবেন। দ্যাটস ইট ফর টুডে গাইস। আপনারা যদি আমার আরও ক্লাস করতে চান অবশ্যই কন্ট্যাক্ট আস। অ্যান্ড টুডে we are ending the class for today. Thank you so much. Once again, I am Ahnaf from QED Ads.